টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা এবং পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ দুপুরে। আপনার কাছে আসলে শুরুতেই জানতে চাইবো, এই যে সারা দেশেই সম্প্রতি নানা ধরনের অপরাধের সংখ্যা বেড়ে গেছে, এটা নিয়ন্ত্রণে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। সারা দেশে যে ধরনের ঘটনা এবং সহিংস অপরাধ বেড়ে গেছে, এটা আমাদের একটা চরম পর্যায়ে বেড়ে গেছে, যেটা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার চরম পর্যায়ে চলে গেছে। আমরা এই ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক যে রাজনৈতিক কাঠামো আছে, এটার মধ্যে অস্থিরতা আছে বলেই কিন্তু অপরাধের জন্য এখানে একটা ব্যাপক সুযোগ। এই সুযোগগুলি পরস্পর এটা তারা কাজে লাগানোর চেষ্টা করছে এবং এই প্রেক্ষিতে এই অপরাধের সংখ্যা যেটা অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যাপারে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে বললেন যে জনবল বাড়াইতে হবে, পুলিশের মনোবল অথবা দৃঢ়তা বাড়াইতে হবে। এগুলো শুধু বাড়াইলে হবে না। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সামাজিক ক্রিয়াকর্ম এবং সামাজিক যে গোষ্ঠী আছে তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংযোগ অথবা সংলাপের জায়গাটাও রাখতে হবে, যাতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিকের মধ্যে রাখা যায়, নিরাপত্তার মধ্যে মানুষকে যেন আমরা রাখতে পারি। এবং পাশাপাশি পুলিশের সংখ্যা বাড়াইলে হবে না, পুলিশের যে প্রশিক্ষণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং প্রশিক্ষণ যদি পুলিশের ক্ষেত্রে না বাড়ানো হয়, তাহলে এই ধরনের ঘটনা মোকাবেলা করার জন্য যে কলা কৌশল, শুধু হঠাৎ করে জনবল বাড়িয়ে দিলে তারা দক্ষ হয়ে এটা মোকাবেলা করে ফেলতে পারবে, এটা আমরা মনে করি না। এই জায়গাতে জনবলের পাশাপাশি যেটা দক্ষতা এবং শিক্ষার যেটা মান, সেটাও কিন্তু বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে জনগণের একটু সাথে জানতে চাচ্ছিলাম যে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে কি আসলে এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, এবং এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকালও ঘটে গেছে একটা ঘটনা, গণপিটুনির ঘটনা, সেটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? না, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। কোনো সভ্য এবং সুষ্ঠু সমাজে এটা হতে পারে না। আর যেটা হচ্ছে যে আমরা এই যে জনসংখ্যা বাড়িয়ে ফেললে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মতৎপরতা বাড়িয়ে ফেললে যেটা সম্ভব একমাত্র, এটা একমাত্র উপায় না। এটা একটা টার্সিয়ারি লেভেলের কথা। কিন্তু মূল জায়গা হচ্ছে জনগণের সাথে সংলাপের মধ্যে যে এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক আমরা যদি সার্ভেলেন্স তৈরি করি, মনিটরিং, এবং সেগুলি যদি আমরা এই পদক্ষেপগুলি যদি নেই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত রেখে, এবং সেটা একটা কানেক্টিভ ওয়েতে যদি করি, তাহলে সম্ভব। এখন বলতে পারেন যে এই ধরনের কর্মকাণ্ড তো করা হচ্ছে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে যাদেরকে যুক্ত করা হয়েছে দেশের জনগণ, তারা আবার অপরাধীদের সাথে জড়িয়ে যাচ্ছে তাদের বিভিন্ন অর্থনৈতিক এবং অন্যান্য স্বার্থসূচক ব্যাপারে। অতএব এই ব্যাপারে সিলেকশন প্রক্রিয়া কি হবে এবং কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণকে সম্পৃক্ত করে সার্বিকভাবে সব বাহিনীগুলি নিয়ে মোকাবেলা করতে হবে। শুধু পুলিশ সেক্ষেত্রে বাহিনীর উপর আপনার কাছে ছেড়ে একটু দিলে জানতে চাই, এই যে জনগণের। ছিনতাই বা ডাকাতির মতো যে ঘটনাগুলো ঘটছে, এই অপরাধ বাড়ার পেছনে আসলে সামাজিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক অস্থিতিশীলতার কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই একটা শক্তিশালী সম্পর্ক রয়েছে। বিশেষ করে রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং যে প্ল্যাটফর্মটা এখন তৈরি হয়েছে এবং হতে যাচ্ছে, এখানে জনগণ মনে করে, অপরাধীরা মনে করছে এখন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অপরাধের জন্য। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অন্যান্য বাহিনীগুলি এখন একটা নিষ্ক্রিয় যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। এবং সেই ক্ষেত্রে অনেক মানুষ তার ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, তারপরে হচ্ছে যে পারিবারিক সামাজিক যে দ্বন্দ্বগুলি, সেগুলি কিন্তু পূরণ করার জন্য তার যে অপরাধের মনোবৃত্তি সর্বোচ্চ করার চেষ্টা করছে। এবং এই যে দুইটা ঘটনার কথা বললেন, বিশেষ করে মানে টঙ্গীতে যেটা ঘটেছে, এটা তো আমি মনে করি ছিনতাইকারী সন্দেহ না। এটার মূল হলো ব্যক্তিগত কোনো আক্রোশ অথবা প্রতি কোনো শত্রুতা অথবা বিরোধ, সেই প্রেক্ষিতে তাকে ছিনতাইকারী হিসেবে ট্রিট করে দিয়ে জনগণের রুষে মেলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরবর্তী হত্যাকাণ্ডগুলিতে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যদি আমরা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি কিন্তু আমাদের যেটা চাই সেটা ব্যবসায়িক, ব্যক্তিগত অথবা পারিবারিক এই সহিংসতাগুলির কারণে, এবং সেটা ঘটেছে কি, এটা ঘটেছে একটা অস্থিতিশীল সমাজের কারণে, একটা বিশৃঙ্খল সমাজের কারণে। এবং সেটার জন্য মূল দায়ী হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। এবং জি, এটা এই পরিবেশের মধ্যে এত বিরোধ থাকার ফলেই কিন্তু আজকে দেশের এই পরিস্থিতি এই হয়েছে। পরিস্থিতি এই তৈরি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।